নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। বসন্তে শুরু হয়েছে, আকাশে বাতাসে এখন একটা প্রেম প্রেম ভাব। আজ আপনাদের পড়ে শোনাব একটি খুব চমৎকার মিষ্টি মধুর প্রেমের গল্প। যদিও ঝড়ের সময় নয়, তবুও আজকের গল্প শ্রী প্রচেত গুপ্তের লেখা খুব সুন্দর একটি ছোট গল্প, ঝড়ের রাতে। শুনতে থাকুন আজকের গল্প, ঝড়ের রাতে। অতিরিক্ত রকম নার্ভাস হয়ে পড়লে মানুষের দুরকম প্রতিক্রিয়া হতে পারে। হয় অল্প অল্প ঘাম হয়, নয়তো হাত পা ঠান্ডা হয়ে আসে। অর্কর একই সঙ্গে দুটোই হচ্ছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, আবার হাত পা ঠান্ডাও হয়ে যাচ্ছে। মনে হচ্ছে শরীরের যাবতীয় গ্ল্যান্ড ফাংশন এলোমেলো হয়ে যাচ্ছে, তারা ঠিকমতো কাজ করতে পারছে না। অর্ক এমনিতেই একজন নার্ভাস প্রকৃতির ছেলে, তার উপর ঘটনা যা ঘটেছে তাতে সেই নার্ভাস ভাব বেড়ে গেছে কয়েক গুণ। কপালের সঙ্গে অর্কর নাকের দুপাশেও ঘাম জমেছে এখন। শুধু হাত পা ঠান্ডা হয়নি, শিরদাঁড়ার উপর দিয়ে চিনচিনে ঠান্ডা ভাব একবার উঠছে একবার নামছে। সে শিমুলের দিকে তাকিয়ে বলল, এটা কি হলো? শিমুল কাঁধের ব্যাগটা সোফার উপর ছুঁড়ে ফেলে হাসি মুখে বলল, কোনটা? শিমুল বেশি রকমের সুন্দরী, বড় বড় চোখ, টিকলো নাক, টানা ভুরু, আর এক মাথা কোকড়ানো চুলের মধ্যে একটা ঝলমলে ভাব রয়েছে। দেখলে মনে হয় না তার বয়স এখন 24 বছর 3 মাস। মনে হয় না মাত্র 1 বছর হলো সে মাল্টি ন্যাশনাল এক ব্যাংকে সিস্টেম প্রোগ্রামার হিসেবে চাকরিতে যোগ দিয়েছে এবং 1 বছরের মধ্যেই প্রমোশন পেয়েছে। মনে হয় এই মেয়ের বয়স এখনও 18-19। কলেজে যাওয়ার জন্য এখনই মাথায় ছুটি বেঁধে তৈরি হবে। ছুটি বাঁধার সময় তাড়াহুড়ো করে মাথার ক্লিপ খুঁজবে, ক্লিপ খুঁজে না পেয়ে খোলা চুলেই ছুটবে। তার উপর আজ তার সাজগোজের মধ্যে একটা খুকি খুকি ভাব রয়েছে। সাদা কেপটির উপরে নীল টপ পরেছে, টপের বাঁদিকে অল্প একটু নকশা। নকশা কলার থেকে কাঁধ পর্যন্ত নেমে এসেছে। দূর থেকে দেখলে মনে হয় ফুল পাতা, কাছে এলে বোঝা যায় সেসব কিছু নয়, খানিকটা সুতোর হাবিজাবি। সুন্দর মেয়ের গায়ে আছে বলেই সেটা চমৎকার লাগছে। শিমুলের পায়ে স্নিকার। সোফায় বসে পা দুটো লম্বা করে সামনে ছড়িয়ে দিল শিমুল। ছিপছিপে শরীরে একই সঙ্গে ক্লান্তি আর আলসেমির ভঙ্গি। ঘরের ঝলমলে আলোয় তার কেপটি থেকে বেরিয়ে থাকা ফর্সা পা দুটো আকর্ষণীয় লাগছে। অর্ক কোনো রকম আকর্ষণ বোধ করল না, উল্টে তার গা বিরক্তিতে চিড়বিড় করে উঠল। নিজের নার্ভাস ভাব গোপন করে রাগ রাগ গলায় বলল, মানে আবার কি? যা ঘটল তার কথা জিজ্ঞেস করছি। শিমুল ফের হাসল। হাসতে হাসতে সোফার এক পাশ থেকে অন্য পাশে গেল। সোফার গদি বড় আর নরম, সামান্য নড়াচড়াতেই যেন ঢেউ খেলে ওঠে। আমাকে আমাকে জিজ্ঞেস করছো কেন অর্ক? আমি তো কিছুই ঘটাইনি। তুমি হাসছ? অর্ক অবাক হয়। হাসবো না তো কি করব, কাঁদবো? এবার হো হো করে আওয়াজ করে হাসল শিমুল। যে 4-5টি কারণে অর্ক এই মেয়ের প্রেমে পড়েছে তার একটা হলো এই হাসি। অর্ক হয়তো স্বীকার করবে না, কিন্তু সম্ভবত এটাই কারণ নম্বর 1। শিমুলের হাসি শিমুলের আর অন্য সব কিছুর থেকেই সুন্দর। যতবারই দেখে ততবারই অর্ক এত মুগ্ধ হয় যে মনে হয় এই সৌন্দর্য সে জীবনে প্রথম দেখছে। কিন্তু এই মুহূর্তে মুগ্ধ হওয়ার বদলে তার রাগ হচ্ছে। কপালের ঘাম মুছবার জন্যে পকেট হাতড়ে রুমাল বের করতে গেল অর্ক। না, রুমাল নেই। উফ! শিমুল সামান্য সরে এসে আধো আধো গলায় বলল,
অর্ক, তুমি কি রাগ করেছ? অর্ক নাক দিয়ে ফোঁস করে আওয়াজ বের করে বলল, না না, রাগ করবো কেন? খুব খুশি হচ্ছি। তোমার এই দাদা বৌদির কাণ্ড দেখে হাত তুলে ধেই ধেই করে নাচতে ইচ্ছে করছে। এত দূর ডাকার পর কত বড় ইরেসপন্সিবল হলে এই রকম করে একবার ভেবে দেখেছো? স্নিকার পরা ধান পাটা মা পায়ের উপরে আরাম করে তুলে দিয়েছে শিমুল। সেই পা নাড়াতে নাড়াতে শান্ত গলায় বলল, এটা কিন্তু ঠিক হচ্ছে না অর্ক। তুমি কন্ডিশন ব্রেক করছো। বলেছিলে বিয়ের পর 1 বছর আমার উপরে কোনো কারণে রাগ করবে না। 1 সপ্তাহ কাটতে না কাটতেই তুমি সেই শর্ত ভাঙছ। অর্কর রাগ আরও বাড়ল। শিমুলের কথাটা মিথ্যে নয়, সত্যি সেই রকম বলেছিল। কিন্তু তাতে কি হয়েছে? প্রেম করবার সময় মানুষ অনেক কথাই বলে, সেইগুলো কেউ ধরে বসে থাকে না, বসে থাকা যায়ও না। তাছাড়া যেভাবে গত শনিবার দুম করে তাদের রেজিস্ট্রি হয়েছে, তাকে কি ঠিক বিয়ে বলা যায়? বিবাহিত হলেও তারা এখনও একসঙ্গে থাকে না। এমনকি হাতে গোনা 2-1 জন ছাড়া কেউ তাদের বিয়ের খবর জানেও না। শিমুলের বাবা মা অন্য জায়গায়, বিয়ের জন্য মেয়ের উপর ভীষণ চাপ দিচ্ছেন। সেই কারণে একটা লিগ্যাল প্রোটেকশন নেওয়া হয়েছে মাত্র, আইন দিয়ে ঢাল বানানো। অর্কর এই বিয়েতে মোটেই সায় ছিল না। তার মতে এটা বাড়াবাড়ি হয়েছে। তাদের অপেক্ষা করা উচিত ছিল। সে যতক্ষণ না একটা চাকরি পায় সেই পর্যন্ত অপেক্ষা। একটা বেকার ছেলে, কথা নেই বলা নেই, বিয়ে করে বসলো। ছি 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 ছি, লোকে শুনলে কি বলবে? শিমুলের তাড়াহুড়োর জন্য অবিবেচকের মতো কাজটা তাকে করতে হয়েছে। শিমুলের উচিত ছিল নিজের বাবা মাকে বোঝানো, তাদের কাছ থেকে সময় নেওয়া। যতই সাক্ষী সাবত নিয়ে গিয়ে সই করে আসুক, অর্ক এটাকে বিয়ে বলে মানতেই পারছে না। মেয়ের বাপ মায়ের অবশ্য দোষ নেই। হঠাৎই হাতের কাছে লোভনীয় এক পাত্র এসে হাজির হওয়ায় তারা শিমুলের বিয়ের জন্য উঠে পড়ে লেগেছেন। ছেলের বয়স একটু বেশির দিকে, সেটা কোনো ব্যাপার নয়। ব্যাপার হলো পাত্র প্রবাসী, আমেরিকার ফেমিংহাম শহরে নিজের ব্যবসা। ফেমিংহাম বস্টন থেকে মাত্র 1 ঘন্টার ড্রাইভ। বিরাট গ্রসারি শপ। শুনতে মুদির দোকান হলেও পাত্রবাবুর পয়সা কড়ি অগাধ। তেল ডাল নুন থেকে শুরু করে আখের গুড় পর্যন্ত কি না পাওয়া যায় সেখানে। আসলে ওই ছেলের রয়েছে ফেলে যাওয়া বাংলার প্রতি হাবুডুবু ধরনের প্রেম। বাপ বিদেশে, কিন্তু মন বাংলায়। নিজের জন্য পাত্রী খুঁজতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল। বাঙালি, ঘরোয়া, কম বয়সী, গৃহকর্মে নিপুণা, প্রকৃত সুন্দরী পাত্রী চাই। রবীন্দ্রসঙ্গীত জানা বাধ্যতামূলক। শাক ওল মানকচু থোড় ইত্যাদি রন্ধন প্রণালী সম্পর্কে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। তৎসহ বাড়িতে তৈরিতে পারদর্শিতা থাকলে ভালো হয়। প্রাচুর্যের কোনো অভাব নেই। পাত্রের নিজের 3টি গাড়ি, একটি ভ্যানও রয়েছে। বাড়ির ছাদে সুইমিং পুল, তাতে হট ওয়াটারের ব্যবস্থা, বাগানে টেনিস কোর্ট। বিজ্ঞাপন খুবই ইন্টারেস্টিং। আমেরিকাবাসী পাত্রের মানকচু স্পেশালিস্ট বউ চাওয়া সহজ কথা নয়। খুব স্বাভাবিকভাবে শিমুলের মা বিশেষ উৎসাহ বোধ করলেন। ছেলের শাক পাতা, বড়ি, রবীন্দ্রসঙ্গীতের প্রতি দরদ এবং ব্যাংক ব্যালেন্স তাকে মুগ্ধ করল। তিনি গোপনে মেয়ের ছবিসহ সিডি পাঠিয়ে দিলেন। যদিও বড়ি তৈরি করা বা শাক রান্না বিষয়ে শিমুলের কোনো জ্ঞান নেই। কার্যত মাইক্রো ওভেনে 2-1টা শখের খাবার তৈরি ছাড়া সে রান্নাবান্নার কিছুই জানে না, জানতে চায়ও না। মেয়ের মায়ের অবশ্য তাতে কিছু আসে যায় না। কথাবার্তা এগোলে এসব শেখাতে কতক্ষণ? 7 থেকে 10 দিনের একটা ক্র্যাশ কোর্সে হয়ে যাবে। সল্টলেকে ছোট বোনের ননদের বাড়িতে না হয় দিন কতক গিয়ে থাকবে। সেই মেয়ে
নিরামিষ রান্নাবান্নায় এক্সপার্ট, ঝটপট শিখিয়ে দেবে। শিমুলের মাথাও পরিষ্কার। কম্পিউটার নাড়াঘাটায় যে এত ওস্তাদ, তার ওলকচু মানকচু ম্যানেজ করতে কতক্ষণ। তিনি নিজেও যে একেবারে কিছু পারেন না এমন নয়, যদিও সংসারে এসব খাওয়ার লোকের খুবই অভাব। শিমুল তো ছোঁয়ই না। শিমুলের বাবারও খাওয়া দাওয়ার আবদার নেই, ফলে বহু বছর তাকে আর এসব করতে হয় না। করতে হলেও একেবারে 9 মাসে 6 মাসে। এছাড়া গানের ব্যাপারটাও আছে। ডিপ্লোমা ডিগ্রি না থাকলেও শিমুলের গানের গলা ভালো। স্কুল জীবনে সিনথেসাইজার কিনেছিল শখ করে, কলেজ পর্যন্ত টেনেছিল। অক্টোপাস নাকি হিপোপটেমাস কি যেন ছাই ভস্য নামে একটা ব্যান্ডে গানও গেয়েছে কদিন। গান তো নয়, চিৎকার। তবে সেসব বন্ধ হয়েছে অনেক বছর। এখনও গুনগুন করে খালি গলায় মাঝে মাঝেই গান করে শিমুল। তার মধ্যে রবীন্দ্রসঙ্গীতও দু একটা থাকে। এই যা। সব থেকে বড় কথা হলো, বিজ্ঞাপন দেখেই ছেলের মন বোঝা যাচ্ছে। এটা খুব বড় জিনিস। মানুষ দেখেও আজকাল আর মানুষের মন বোঝা যায় না, তাকে ধরা যায় না। সেই জায়গায় মাত্র 2 লাইনেই ছেলে ধরা দিয়েছে। এই ছেলে হীরের টুকরো না হয়ে যায় না। দেখাই যাক না একবার। এইসব ভেবে মেয়ের ফটো পাঠিয়ে দেওয়া হলো সুদূর আমেরিকায়। 3 দিনের মাথায় উত্তর। ফটোপাত্রের পছন্দ, কলকাতায় এসে ফাইনাল কথা বলতে চায়। তবে একটা ব্যাপারে খুব কড়া। বিয়ের পর মেয়ের কিছুতেই চাকরি বাকরি করা চলবে না, ঘর সংসারে মন দিতে হবে। যা এতদিন শিমুলের কাছে তার বাবা মা গোপন করেছিল, তা এবার বলতেই হলো। আর তারপর থেকেই গোলমাল। গোলমালের প্রথম পর্যায় ছিল শান্তিপূর্ণ, পরের দিকে অবস্থা জটিল হয়। শিমুলের মা বললেন, আরে বাবা, ঘর সংসারেই মেয়ের আসল পরিচয়। এখানে তো আর তোকে জিয়ের মতো খাটতে হবে না। 2 একটা রান্না বান্না আর ছেলেপুলে মানুষই হ্যাপা শেষ। চোখ বুঝে রাজি হয়ে যা শিমুল, এমন সুযোগ আর পাওয়া যাবে না। না পাওয়া গেলেই মঙ্গল। অমন করে বলছিস কেন? আমেরিকায় গিয়ে ঘর সংসার পাতবি, এ কি চারটিখানি কথা হলো? ছেলের নিজেদের বাড়ি, কতগুলো গাড়ি, ছাদে সুইমিং পুল, গিয়ে টেনিস খেলা শিখে নিবি। কে বলেছে মা চারটিখানি কথা? খুবই কঠিন কথা। কিন্তু আমি অত কঠিন কাজ করতে পারছি না। এক কাজ কর, নিজে একবার ছেলের সঙ্গে কথা বল না। কি কথা বলবো? মরির কিভাবে নাক তোলে, নাকি নোটে শাকের রেসিপি? আহা, রেগে যাচ্ছিস কেন? বিদেশে গিয়ে কত ছেলে মেয়ে বকে যায়। এই ছেলে তো সেরকম নয়। একটু বাঙালি রান্না খেতে চায়, বাংলা গান বাজনা পছন্দ করে। যদি বলিস আমি তোর মেল আইডি পাঠিয়ে দিই। শিমুল বলেছে, এ বিষয়ে আর একটাও কথা নয় মা। শিমুলের মা বললেন, কেন কেন কথা নয় কেন? আমার মেয়ের বিয়ে নিয়ে আমি কথা বলবো না তো কে বলবে? তুই বলবি? কেউ বলবে না। মহিলা রাগে চোখ মুখ লাল করে বললেন, আমি খবর পেয়েছি তুমি আজকাল আজে বাজে ছেলেপিলেদের সঙ্গে মিলেমিশা শুরু করেছো শিমুল। 2 পয়সা চাকরি করে আমার মাথা কিনে নিয়েছো নাকি? শিমুল হেসে বলেছে, তোমার মাথা কিনিনি মা, নিজের মাথা কিনেছি। আর সেই কারণে চাকরি ছেড়ে আমেরিকা কেন, চাঁদে গিয়েও হেসেল ঠেলার মধ্যে নেই। আর ওখানে তো আবার হেসেল হয় না, উনুনের বদলে আভেন আর ঝাঁটার বদলে ভ্যাকিউম ক্লিনার। শুনেছি আজকাল রোবট সিস্টেম চালু হয়েছে। কাজে বেরোনোর আগে প্রোগ্রামিং করে দিলেই হলো, ফিরে এসে দেখা যাবে ঘরদোর সাফাই হয়ে গেছে। কিন্তু সরি মা, এইসবের মধ্যে আমি নেই। এই গোলমালের পরেও বাড়ির পরিস্থিতি ঠান্ডা হয়নি, বরং উত্তাপ বেড়েছে। শিমুলের বাবাও গোলমালে প্রবেশ করেছেন এবং পুরোপুরি স্ত্রীর পক্ষ নিয়েছেন। নেওয়াটাই স্বাভাবিক, অন্য কেউ হলেও নিত। সন্তানের এমন উজ্জ্বল নিশ্চিন্ত জীবনের সুবর্ণ সুযোগ তিনি হেলাফেলা করতে পারবেন কেন? তিনি তো আর উন্মাদ নন। সব ঘটনা শুনে অর্ক গম্ভীর গলায় বলেছিল,
ছেলে কেমন? শিমুল কান চাকিয়ে বলেছিল। কোন ছেলে? কোন ছেলে আবার? যার সঙ্গে তোমার বিয়ের কথা হচ্ছে? ছেলে চমৎকার। অর্ক ভুরু কুঁচকে বলল। কেন চমৎকার কেন? মারে, সরু একটা গোঁপ আছে, হালকা ভুঁড়ি, সন্ধ্যের পর বাড়িতে ফিরে পায়জামা পাঞ্জাবি পরে আর গান শোনে। অর্কর ভুরু আরও গভীর হলো। কি করে জানলে? ফটো দেখেছ? না না, ওসব আমি দেখিনি। তবে সিডি দেখে মনে হলো। এই ছেলে সারাদিন গুড় বাতাসা বিক্রির পর পায়জামা পাঞ্জাবি পরে। অর্ক লম্বা নিঃশ্বাস টেনে বলল। তুমি কি রসিকতা করছো? শিমুল মিষ্টি করে হেসে বলল। হ্যাঁ করছি, তবে মা করছে না। মাই সিরিয়াস, মেয়েকে বিয়ে না দিয়ে ছাড়বে না। সমস্যা হলো বাবাও মায়ের সাইড নিয়েছে। তুমি আমার কথা বলে দিচ্ছ না কেন? সেদিন এই আলোচনাই হচ্ছিল পার্ক স্ট্রিটের কফি শপে বসে। কফি মাগ হাতে শিমুল বলল। খেপেছ? একই পরিস্থিতি ভলক্যানো হয়ে আছে, তার মধ্যে বেকার প্রেমিকের কথা বলে ঘি ঢালবো নাকি? আগ্নেয়গিরিতে ঘি ঢাললে কি হয় জানো? এখন বেকার, পরে তো চাকরি পাবই। সে যখন পাবে পাবে, তার আগে এই বিয়েটা তো আটকাতে হবে। অর্ক বলল। কিন্তু কিভাবে আটকাবে? শিমুল কফিতে চুমুক দিয়ে নিশ্চিন্ত ভঙ্গিতে বলল। একটাই পথ, অনলি ওয়ান, বিয়ে করে। অর্ক বিষম খেল, বলল। হ্যাঁ, কি বললে? শিমুল বলল। মারে, বিয়ে করে বিয়ে আটকাবো? বিষে বিষে বিষক্ষয়, শোনোনি? তোমাকে বিয়ে করে আমার বিয়ে আটকাবো। বাবা মা বাড়াবাড়ি করলে ফট করে সার্টিফিকেট বের করে দেখাবো। আরও বাড়াবাড়ি করলে আমেরিকায় সার্টিফিকেটের কপি পাঠিয়ে দেব, স্ক্যান করে সোজা মেল। অসম্ভব, ইম্পসিবল। তুমি ভেবেছোটা কি কাজকর্ম কিছু করি না, দাদা সংসারে থাকি? এই অবস্থায় বিয়ে করে তোমায় তুলব কোথায়? শিমুল ঠোঁট উল্টে বলল। মরে গেছে আমার, এখন ওঠাউঠির কোশ্চেন আসছে কোথা থেকে? বিয়েটা করে রাখছি এই পর্যন্ত। বাবা মা বেশি বাড়াবাড়ি করলে ফটাস করে বলে দেব, একটা লিগ্যাল প্রোটেকশন বলতে পারো। এরকম তো কতই হয়, হয় না? আমারই কলেজেই তো এইরকম 3টে কেস ছিল। তিয়াসি তো কেলেঙ্কারি করেছিল, অ্যাবর্শন ট্যাবর্শন করে। বিয়ে পর্যন্ত যতটা ঘাবড়ে গিয়েছিল, অ্যাবর্শন শুনে আরও ঘাবড়ে গেল অর্ক। ঢোক গিলে বলল। অন্য কোনো পথ নেই শিমুল? দেখো না ভেবে, এটা বড্ড রিস্ক হয়ে যাচ্ছে। জানাজানি হয়ে গেলে বিচ্ছিরি হবে, তোমার মা দুঃখ পাবেন। এবার ভুরু কুঁচকানোর পালা শিমুলের। অর্কর দিকে তাকিয়ে রইল সে। আর ইউ স্কেয়ার্ড? তুমি কি ভয় পাচ্ছ? অর্ক স্মার্ট হওয়ার ভঙ্গিতে বলল। আরে না না, ভয় পাওয়ার কি আছে, সে কথা বলিনি। বলছি, যদি অন্য কোনো ওয়ে আউট থাকতো। আর একটা পকোড়া বলি। কফি মাগে লম্বা চুমুক দিয়ে শিমুল বলল। পথ? পথ অবশ্যই আছে। মাকে হ্যাঁ বলে দিলেই সব ঝামেলা মিটে যায়। পাত্রকে শোনাবার জন্যে 2টো গানও বাছা আছে, রবীন্দ্রসঙ্গীত। একটা শোনাবো পাকা দেখার দিন, আর একটা ফুলসজ্জার রাতে। পাকা দেখার গানটা তোমাকে উদ্দেশ্যেই গাইব। আমি তারেই জানি, তারেই জানি, আমায় যে জন আপন জানে। আর ফুলসজ্জার গানটা, ওটা ওই ছেলের জন্য। এখনো তারে চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি। মন প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেছি। কি কেমন হবে? অর্ক ফিসফিস করে বলল। স্টপ ইট প্লিজ, স্টপ। এরপর আর না বলবার উপায় ছিল না অর্কর। ঝিনুকের দূর সম্পর্কের এক দাদা বৌদিকে সঙ্গে নিয়ে গড়িয়াহাটে রেজিস্ট্রি অফিসে গিয়ে গোপনে সই করে এসেছে এক গনগনে রোদের দুপুরে। ব্যাকডেটে ফর্ম ফিল আপ করাতে অসুবিধা হয়নি।
বাড়তি 200 টাকায় সব ম্যানেজ হয়েছে। সেই দাদা বৌদি আজ নেমন্তন্ন করেছে তাদের নিউ টাউনে নতুন ফ্ল্যাটে, টাওয়ারে 10 তলার উপরে, ডিনারের নেমন্তন্ন। শিমুলের মুখে শুনে অর্ক কি না আপত্তি করেছিল। এসবের কি দরকার? শিমুল বলল, এর আবার দরকার অদরকার কি? নতুন বর বউকে সবাই তো নেমন্তন্ন করে খাওয়ায়, খাওয়ায় না? তেমনই ওরাও বলেছে। কি আর এমন ব্যাপার? আমি অফিস থেকে চলে যাব, তোমার তো সে ঝামেলাও নেই। বেকার যুবক তুমি। তুমি 8টা নাগাদ চলে এসো, 10টার মধ্যে খেয়ে দিয়ে বেরিয়ে এলেই হবে। আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে তুমি চলে যাবে। ফিনিশ। ঠাট্টা করো না শিমুল, আমরা নিমন্ত্রণ খাওয়ার জন্য বিয়ে করিনি। টেলিফোনের ওপাশে হেসে ফেলল শিমুল। তাহলে কি জন্য করেছি? বাড়িতে বলতে পারবো না, একসঙ্গে থাকতেও পারবো না, আবার ভালোবেসে কেউ ডাকলে যেতেও পারবো না। তুমি বাড়াবাড়ি করছো। কামন, যদি মন না চায় তাহলে ক্যান্সেল করে দিচ্ছি। ওরা তো আর জোর করেনি, রেজিস্ট্রির সময় সাক্ষী ছিল, সেই কারণেই যাওয়া উচিত। তাছাড়া এই ফ্ল্যাটটা দাদারা নতুন কিনেছে, নিউ টাউন একটা নতুন শহর, এয়ারপোর্টের কাছে। শুনলাম তো ফ্ল্যাটটা খুব সুন্দর করে সাজিয়েছে, সেটা একবার দেখাতে চাইছে। আমার তো মনে হয় ফ্ল্যাটের ব্যাপারগুলো আমাদের এখন থেকেই বুঝে নেওয়া উচিত। কেন? মারে, কেন মানে? আজ না হোক 2 দিন বাদে আমাদের লাগবে, লাগবে না? আবার ঠাট্টা করছো? শিমুল হাসে হাসে বলল, হ্যাঁ করছি। একদম টেনশন না করে 8টার মধ্যে চলে আসবে। আর শোনো, নতুন জায়গা চিনতে সমস্যা হতে পারে, তাই একসঙ্গে যাওয়াই উচিত। তুমি চেনো? হ্যাঁ, গৃহপ্রবেশের সময় মায়ের সঙ্গে গিয়েছিলাম, আবছা আবছা মনে আছে। ওসব জায়গায় তো এখনো লোকজন প্রায় থাকে না, রাস্তাঘাটে জিজ্ঞেস করে নেব এমন কাউকে চট করে পাওয়া যাবে না। আজ 8টার পর সেই ফ্ল্যাটেই আসা হয়েছে। শিমুল অর্ক দুজনেই একই সঙ্গে এসেছে। বিরাট হাউজিং কমপ্লেক্সের ভিতরে ফ্ল্যাট, লোকজন সত্যি কম। ভিতরটা গাছপালা, আলো, ফোয়ারা, পাট দিয়ে সাজানো, কিন্তু ভীষণ নির্জন। আলো অল্প অল্প, তাই সুন্দর আর রহস্যময়। শিমুল বলল, বাহ, বিউটিফুল। অর্ক বলল, ভুতুড়ে মনে হচ্ছে। শিমুল বলল, এই বাজে কথা বলো না। ইস, আমাদের এখানে যদি একটা ফ্ল্যাট থাকতো। মনেই হয় না কলকাতায় এত কাছে জায়গা আছে। আমি তপনদাকে বলবো একটা যদি দেখে দেয়। কি যে বলো শিমুল, আমরা কি করে এখন ফ্ল্যাট কিনবো? মানে আমি কিনবো? ইতিমধ্যেই আমি অফিসে হাউসিং লোনের ব্যাপারে কথাবার্তা শুরু করেছি। হ্যাঁ, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। দেখো, বিয়ে যখন করেই ফেলেছি তখন সবটাই ভাবতে হবে। আগে তো আমাকে একটা কাজকর্ম পেতে দেবে। ও মা, কাজকর্ম পেতে তোমায় কে আটকাচ্ছে? না পেলেও ক্ষতি নেই, সবাই জানবে গৃহকর্মে নিপুণ একটা চমৎকার ছেলেকে আমি বিয়ে করেছি। মেয়েদের যদি গৃহকর্মে নিপুণা হতে লজ্জা না থাকে, তোমার আপত্তি কিসের? তার উপর যদি শাক কচু থোড়ের প্রিপারেশন শিখে নাও, তাহলে তো আর কথাই নেই। তুমি কিন্তু আমাকে টিচ করছো শিমুল। শিমুল অর্কর হাতটা খপ করে ধরে বলল, যা বাবা, নিজে সদ্য বিয়ে করা বরকে খেপাবো না তো কাকে খেপাবো? এরপর শিমুল মাথা উঁচু করে অন্ধকার আকাশছোঁয়া বাড়িগুলোর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, মনে হচ্ছে যেন ঝড় বৃষ্টি হবে। অর্ক চমকে মাথা তুলল, বলল, কেলেঙ্কারি? ঝড় বৃষ্টি হলে এখান থেকে আর ফিরতে হবে না? শিমুল বলল, বারে, কেন? তপনদা গাড়িতে করে বড় রাস্তা পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে। উঁচু লোহার গেট খুলে দিতে দিতে দারোয়ান ফ্ল্যাটের নম্বর জানতে চেয়েছিল, তারপর হাত তুলে বাড়িটা চিনিয়ে দিল। সেই বাড়ির নরম নীলচে আলো জ্বলা ইস্পাত রঙের এক টুকরো লিফট
এক টানে 10 তলায় তুলে দিল শিমুল আর অর্ককে। দরজা খুলতে লম্বা করিডোর, সারি সারি কম পাওয়ারের আলো জ্বলছে। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে অর্ক বলল, মনে হচ্ছে এই ফ্লোরে এখনো কেউ আসেনি, শুধু তোমার দাদা বৌদি এসেছে। শিমুল মুচকি হেসে বলল, দাদা বৌদিও আসেনি। আসেনি মানে? চমকে উঠল অর্ক। আরে বাবা, আসেনি মানে পাকাপাকিভাবে আসেনি, উইকেন্ডে এসে থাকে, শনি রবি করে। নতুন জায়গা, নতুন শহর, এখনো তো জমেনি, তবে বছর খানেকের মধ্যেই জমে যাবে। তাছাড়া ছেলে মেয়েদের স্কুল টুলে ঝামেলা রয়েছে, অনেকটা দূর হয়ে যাবে। করিডোর শেষেই ফ্ল্যাট, নেম প্লেটে শিমুলের দাদা বৌদির নাম। শিমুল হাত বাড়িয়ে কলিং বেল টিপতে গিয়ে থমকে গেল। নরুজার হাতলে কাগজ গোঁজা। কাগজ? কিসের কাগজ? শিমুল টেনে নিয়ে ভাঁজ খুলতেই দেখল কাগজটা একটা চিঠি, তার বৌদির লেখা। স্নেহের শিমুল এবং অর্ক, তোমাদের দাদার অফিসের এক কলিগ হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন, আমাদের দুজনকে নার্সিংহোমে ছুটতে হচ্ছে। তাই নেমন্তন্ন করেও নিজেরা থাকতে পারলাম না। মোবাইলে তোমাদের ধরবার চেষ্টা করেছিলাম, লাইন পেলাম না, মনে হয় টাওয়ারের গোলমাল হচ্ছিল। এখানে অনেক সময় এরকম হয়। নার্সিংহোমে পৌঁছে তোমাদের ফোনে ধরবার চেষ্টা করব। যাই হোক, দরজার বাঁদিকে যে লেটার বক্স দেখতে পাচ্ছ, সেখানে ফ্ল্যাটের চাবিটা রেখে গেলাম। দরজা খুলে ভিতরে ঢুকে পড়বে। খাবার টাবার সব করা আছে, খুব সামান্যই আয়োজন। রুটি, চিকেন রেজালা, রেশমি কাবাব আর খানিকটা ফ্রায়েড রাইস। ডাইনিং টেবিলের হটকেসে সব রেখে গেলাম। ফ্রিজে পুডিং আর 2টো রাজভোগ রাখা আছে, বের করে নিয়ে নিও। আর শিমুল, তুমি খানিকটা স্যালাড কেটে নেবে। কিচেনে শসা, পেঁয়াজ, টমেটো সব রাখা আছে। যদি সেরকম কিছু না হয় তাহলে আমরা অবশ্যই চলে আসব। প্লিজ নিজের মনে করে বাকিটুকু করে নিও। ভালোবাসা যেন। শিমুল কান ঝাঁকিয়ে চিঠিটা অর্কর দিকে এগিয়ে দিল। তারপর লেটার বক্স হাতড়ে চাবি বের করে ফ্ল্যাটের দরজা খুলে ফেলল স্বচ্ছন্দে। সত্যি দারুণ সাজানো ঘর, একেবারে আধুনিক কায়দায়। ড্রয়িং কাম ডাইনিং রুমের একপাশে ওপেন কিচেন, দেওয়ালে বড় বড় পেন্টিং, লাল রঙের সোফার সামনে নিচু কাচের টেবিল। একটু দূরে ডাইনিং টেবিলে হটকেস, প্লেট গ্লাস সাজানো। শিমুল দুপাশে হাত ছড়িয়ে বলল, আহ, মার্ভেলাস। এই অর্ক, দরজাটা লক করে দাও। দরজা যতক্ষণ খোলা ছিল ততক্ষণ পর্যন্ত একরকম ছিল। দরজা বন্ধ করে নার্ভাস হয়ে পড়ল অর্ক। বন্ধ ঘরে সে আর শিমুল একা, অতিরিক্ত রকম নার্ভাস লাগছে। সেটাই স্বাভাবিক, এরকম কোনো পরিস্থিতির মধ্যে যে পড়তে হবে সেই কল্পনাও করতে পারেনি। এই প্রথম এরকম একটা কাণ্ড ঘটল। শিমুল বলল, হ্যাঁ, আমার উপর কিন্তু একদম রাগ দেখানো চলবে না। রাগ তোমার উপর দেখাচ্ছি না, দেখাচ্ছি তোমার ওই দাদা বৌদির উপরে। এটা কি হলো? ধারে ধারে গোবিন্দপুরে ডেকে এনে তারা চলে গেলেন। শিমুল হাত তুলে আড়ামোড়া ভাঙল, বলল, প্রথমত এটা মোটেই ধার ধারে গোবিন্দপুর নয়। দ্বিতীয়ত ওরা ইচ্ছে করে চলে যায়নি, যেতে বাধ্য হয়েছে। আরে আমার অফিসের কেউ অসুস্থ হয়ে পড়লে আমিও তো যেতাম। সেটা আমাদের জানিয়ে নেমন্তন্নটা ক্যান্সেল করলেই তো হতো। মারে, পর্ণাবতী চিঠিটায় তো লিখেছে ফোনে পায়নি। আর নেমন্তন্ন ক্যান্সেল করবার কি হয়েছে? ফ্ল্যাটও রয়েছে, খাবার দাবারও রেডি, খেয়ে নিলেই তো হয়। তোমার খিদে পায়নি? অর্ক তার রাগ এবং নার্ভাস মিশ্রিত মুখ ঘুরিয়ে বলল, না, পায়নি। শিমুল উঠে দাঁড়িয়ে বলল, আমার পেয়েছে, আমি এখন কফি বানাবো, আর স্টার্টার হিসেবে রেশমি কাবাব সহযোগে খাবো। যা খুশি করো। শিমুল উঠে গেলে অর্ক আরও অস্বস্তির মধ্যে পড়ল। সে টেবিলের উপরে রাখা পুরনো ম্যাগাজিন নিয়ে ওল্টাতে লাগলো।
বিরক্তিকর। কিছুক্ষণের মধ্যে ম্যাগাজিন সরিয়ে রেখে উঠে পড়ল। মিনিট দুই ঘরের মধ্যে পায়চারি করে ফের বসে পড়ল। দুমক কফি এনে শিমুল বলল, হ্যাঁ অর্ক, বৌদি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। কফি টফি পেতেও একটু অসুবিধে হলো না। আমিও এরকমই করব। ধরো তুমি বাড়ি ফিরে দেখলে আমি নেই, তখন নিজেই চা কফি বানিয়ে নিতে পারবে। অর্ক ঝাঁঝের সঙ্গে বলল, আদিক্ষেতা করো না, আদিক্ষেতা করো না শিমুল, আদিক্ষেতা ভালো লাগছে না। আহা, তুমি অমন ছটফট করছো কেন? মনে হচ্ছে কেউ তোমাকে জোর করে কনফাইন করে রেখেছে। বন্দি ছাড়া কি? বন্দি ছাড়া কি? এরকম একটা নির্জন জায়গায়? শিমুল চোখ কপালে তুলে বলল, হুমা, নির্জনই তো ভালো। স্বামী স্ত্রী দুজনে নির্জনে থাকাটা খারাপ হবে কেন? তার উপরে আমরা হলাম নবদম্পতি, আমাদের একা একা থাকতে হবে দুটিতে লুটিতে। কথা বলতে বলতে হেসে ফেলল শিমুল। অর্ক কঠিন চোখে শিমুলের দিকে তাকালো। খোলা জানলা দিয়ে শিরশিরে হাওয়া আসছে। এটাও বাড়াবাড়ি করেছে মেয়েটা, ঘরের জানালাগুলো সব খুলে দিয়েছে। খুব, আমার যা ভালো লাগছে না, মনে হচ্ছে এটা আমাদেরই বাড়ি, আমার আর তোমার। অর্কর এবার কেমন যেন মনে হচ্ছে। শিমুলের এত আনন্দ কিসের? কি পাগলামি শুরু করেছে? পাগলের মতো ভালো লাগছে, তাই পাগলামি করছি। এই, বেডরুমে গিয়ে দেখবে ওখানে মিউজিক সিস্টেমটা আছে কি না। অর্ক চাপা গলায় ধমক দিয়ে বলল, শিমুল, তুমি চুপ করে বসো তো। এক কাজ করো, তোমার বৌদিকে একটা টেলিফোন করো, জিজ্ঞেস করো তারা সত্যি সত্যি কখন আসবেন। শিমুলের মধ্যেই কখন যেন পায়ের স্নিকার খুলে ফেলেছে। এবার টপের উপরের দুটো বোতাম খুলে জামাটাকে ঢিলে ঢালা করে নিল। খেপেছ? আর ইউ ম্যাড? ফোন করতে যাব কেন? একটা ইমার্জেন্সি কাজে গেছে। ইস, ঘামে গাটা চ্যাটচ্যাট করছে, একটা শাওয়ার নিলে হতো। বাথরুমটাও নিশ্চয়ই দুর্দান্ত। দাঁড়াও দেখে আসি, সেরকম হলে স্নানটা করে নেব। ওইটাই বাথরুম না? না না, ওটাই যাব না, বৌদির বেডরুমেরটায় যাই। কাঁচু মাঝু মুখে অর্ক সরে গেল শিমুলের কাছ থেকে। বলল, কি আরম্ভ করেছো কি? অন্যের বাড়িতে এসে স্নান? হাতের কফি মগ নামিয়ে শিমুল সত্যি সত্যি বন্ধ বেডরুমটার দিকে এগিয়ে গেল। হাতের চেটো দিয়ে কপালের ঘাম মুছে অর্ক উত্তেজিত গলায় বলল, শিমুল, তুমি থামবে? শিমুল ঘুরে দাঁড়িয়ে অর্কর মুখোমুখি হলো। গুরু কুঁচকে বলল, কি ব্যাপার বলো তো? ওয়াই ইউ আর সো নার্ভাস? এমন একটা করছো যেন আমরা চুরি করে এই ফ্ল্যাটটায় ঢুকে পড়েছি। আর যদি ঢুকেই থাকি তাহলেই বা সমস্যাটা কোথায়? আমরা তো হাজব্যান্ড ওয়াইফ। আমি এখন সাবান মেখে ভালো করে স্নান করব, তারপর তারপর একটা কাণ্ড করব। শিমুল হো হো আওয়াজে হেসে উঠল। বুক কেঁপে উঠল অর্কর। ছি শিমুল, এসব তুমি কি বলছো? শিমুল এ কথায় পাত্তা না দিয়ে বলল, কি বলো তো? অর্ক ঢোক গিলে বলল, আহ, আমার তো এখন কেমন যেন মনে হচ্ছে, মানে সন্দেহ হচ্ছে। তোমার হাবভাব দেখে মনে হচ্ছে গোটাটাই একটা প্ল্যান। তুমি ইচ্ছে করেই তোমার দাদা বৌদিকে সরিয়ে দিয়েছ। নিশ্চয়ই তোমার ওই বৌদি তোমার সঙ্গে প্ল্যান করেছে। কথাটা শুনেও না শোনার ভান করল শিমুল। ঠোঁট উল্টে মেংচি কেটে বলল, স্নানের পর? স্নানের পর কি করবে বললে না তো শোনা? হ্যাঁ, তুমি সবটা জানতে, তাই না? জানতে বলে তোমার এই ফুর্তি, তাই না শিমুল? সত্যি কথা বলো তো। ঢোক গিলে বলল অর্ক। আর তোমার বুক ধুকপুকুনি শুরু হয়ে গেল না? সত্যি বাপু, বিয়ের আগে
কত বিরতই না দেখাতে, সুযোগ পেলেই হাত ধরা, পায়ে পা ছোঁয়ানো। সিনেমা হলে কতবার জড়িয়ে বসেছ বলো তো, আর আজ বড় হয়ে একেবারে ঘাবড়ে গেলে। হা হা, দাঁড়াও, আজ তোমার মজা দেখাচ্ছি। আজই আমাদের ফুলসজ্জা হবে, এখানেই হবে। এই, ছি, ছি ছি, কি বলছো শিমুল? তোমার মাথা কি সত্যি সত্যি খারাপ হয়ে গেল নাকি? তুমি আলো নিভিয়ে অপেক্ষা করো, আর যদি আলো নেভাতে না চাও তাহলেও কোনো অসুবিধে নেই, জানলার পর্দাগুলো টেনে দিলেই হবে। এত উপরে আর কে দেখছে? আর তাও যদি ভয় ভয় করে তাহলে বেডরুমে চলে এসো গুড বয়ের মতো, ও ঘরে নিশ্চয়ই জানলা খোলা নেই। কথাটা বলে হাসতে হাসতে শিমুল বন্ধ ঘরের দিকে রওনা হলো। যাবার সময় গলা ছেড়ে গান ধরল, ঝড়ে যাই উড়ে যায় গো আমার মুখের আঁচলখানি, ঢাকা থাকে না হায় গো তারে রাখিতে নারী। শিমুল এমন সুন্দর গাইতে পারে? অর্ক আশ্চর্য হলো। কই, সে তো জানতো না। তার থেকেও আশ্চর্যের কথা, সত্যি সত্যি বাইরে ঝড় উঠেছে। খুব জোর নয়, তবে 10 তলা ভেসে যেতে লাগলো উথাল পাতাল বাতাসে। অতিরিক্ত রকম নার্ভাস হয়ে পড়লে মানুষের শরীরে দুরকম প্রতিক্রিয়া হতে পারে, হয় অল্প অল্প ঘাম হয়, নয়তো হাত পা ঠান্ডা হয়ে আসে। অর্কর একই সঙ্গে দুটোই হচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, আবার হাত পাও ঠান্ডা হয়ে যাচ্ছে। এই অবস্থাতে সে ঘরের আলো নিভিয়ে সোফার উপর বসে আছে জড়ো সড়ো হয়ে, দুরু দুরু বুকে অপেক্ষা করছে। তার ভালো লাগছে, খুব ভালো লাগছে। এমন সময় দরজায় খটখট আওয়াজ হলো। অর্ক চমকে উঠল। কিসের আওয়াজ? কেউ এলো নাকি ঝড়ের আওয়াজ? আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার, ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হে আমার।